ইংলিশে বলা হয় সারফেস এনার্জি। এই টপিকটা আগে বুঝো, তারপর তোমাকে আমি আগের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আচ্ছা, সংজ্ঞা লেখো। সংজ্ঞাটা হচ্ছে সমষ্ণ অবস্থায় মানে সমষ্ণ মানে বুঝছো, তাপমাত্রা সমান থাকলে আর কি, কোন তরলের মুক্ত তলের ক্ষেত্রফল, কোন তরলের মুক্ত তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে পৃষ্ঠ শক্তি বলে। এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব আজকে থেকে। ই মানে W বাই ডেল এ। তুমি এভাবে লিখবা যে ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃত কাজ W, ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃত কাজ W। সুতরাং একক পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ W বাই ডেল এ, এটাকেই বলা হয় পৃষ্ঠ শক্তি W বাই ডেল এ। এটা হচ্ছে বইয়ের কথা, তুমি বইয়ের কথা বোঝানো শেষ, আমি তোমার একটু বুঝাই শোনো। ওই যে যারা খুব চা খাও, মানে চা খাও বলতে চাটা আমিও খাই, কিন্তু আসলে চা খোর বলা হয় আর কি, মানে চা না হলে জীবন চলে না, এমন কিছু লোক থাকে না পৃথিবীতে, যেমন আমার বউ, চা লাগবে, ভাত না হলেও তার চা লাগবে, এমন মানুষের একটা গল্প শোনো। ধরো সকালবেলা আমরা কলেজে যাওয়ার প্ল্যান করতেছি, এখন ওই মানুষটার জীবনে কলেজে যাওয়াটাও জরুরি, আবার এক কাপ গরম চা খাওয়াটাও জরুরি। তো আম্মা হয়তো চা বানায় তার সামনে রেখে দিচ্ছেন যে চাটা তুমি খাও, আবার টাইম দেখতেছে, আয়েশ করে চা খাইতে যায়, তার কলেজের টাইমটা মিস হয়ে যাচ্ছে। সেই জায়গাতে মানুষটা আসলে কি করে? এক নাম্বার বুদ্ধি হতে পারে সে চায়ের মধ্যে ইচ্ছা মতো ফু দেওয়া শুরু করলো। আমাদের ধর্মে আবার কোনো জিনিস ফু দিয়ে খাওয়াটা নিষেধ করা আছে, তার এটা একটা ফিজিক্সের ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ফু দিলে আমাদের CO2 বের হয় মুখ থেকে। এটা এমন একটা গ্যাস যেটা পানিতে দ্রবণীয় গ্যাস, এটা শরীরে ঢুকলে বাইকার্বনেট তৈরি করে, ক্ষতি হয়, হাবিজাবি অনেক কিছু। ওইটা আলোচনার বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যে বললাম তাহলে ফু দেওয়াটা ঠিক হচ্ছে না। হয়তো কেউ চিন্তা করবে একটা ঠান্ডা পানির পাত্রের মধ্যে কাপটা ভিজায় রাখি, হ্যাঁ, এমন প্ল্যানও হয়তো বা কেউ করতে পারে যে এটা করি, সেটাও বুদ্ধি। আবার একটা বুদ্ধি হতে পারে যে আমরা একটা পিরিচ নেই, পিরিচের মধ্যে কাপ চাটা ঢাললে একটু সময় ঠান্ডা হবে, দেন খাওয়া যায়। এইটা আবার কোনো ছাত্রী হয়তো বলবে যে এটা অভদ্রতা, পিরিচে ঢালা ঠিক না। দেখো ফিজিক্স আমাদের বলতেছে যে তুমি ওই চা পিরিচেই ঢালো, কেন তার ব্যাখ্যাটা শুনো। ধরো এই পরিমাণ এই কাপের মধ্যে, যেটা কাপ যদি আঁকি, মনে করো একটা কাপ আছে, আমি অন্য কিছু মনে করবো না, এই কাপের মধ্যে এইটার নাম হচ্ছে মুক্ত তল, উপরের যে পার্টটা। আর আমি একটা পিরিচ আঁকবো, এইটা কিন্তু এটা হয়ে গেছে মুক্ত তল। অর্থাৎ আমি যখন চাটা এখান থেকে ঢালবো, ওর মুক্ত তলের ক্ষেত্রফল ছিল ছোট, যখন আমি এটা পিরিচে ঢালবো ওর মুক্ত তলের ক্ষেত্রফলটা হয়ে গেছে বড়। যদি না বুঝো, এক কাপ পানি নাও আর একটা পিরিচ নিয়ে বড় সামনে, তাহলে খুব ক্লিয়ার হবে যে কাপের মধ্যে মুক্ত তলের ক্ষেত্রফলটা ছোট থাকে, ধরো A1 ছিল, আর পিরিচে ঢাললে মুক্ত তলের ক্ষেত্রফলটা বড় হয়ে গেল A2। এখন এই ক্ষেত্রফল বৃদ্ধিটা করতে একটা শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটাকে আমরা বলতেছি পৃষ্ঠ শক্তি। একটু ক্লিয়ার করি, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনটা হচ্ছে ডেল্টা এ। এই ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে গেলে শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটা হচ্ছে W। তাহলে একক ক্ষেত্রফলের জন্য যে মানটা আসবে তার নাম হচ্ছে পৃষ্ঠ শক্তি। অর্থাৎ
ক্ষেত্রফলের বৃদ্ধি করলাম। এখন মনে করো তোমার কাছে বুদ্ধি হলো ভাই একটা কাজ করি, আমি এইটা থেকে আবার এখানে ঢালি, তাহলে এখন ক্ষেত্রফল ছোট হবে। ক্ষেত্রফল ছোট করতেও কিন্তু শক্তি খরচ হইল, এটার নাম হচ্ছে, এটাও শক্তি। অর্থাৎ সহজ কথায় ক্ষেত্রফল পরিবর্তন করতে একক পরিমাণ, যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তার নাম হচ্ছে পৃষ্ঠ। এই শক্তিটা পাচ্ছে হচ্ছে চা যেহেতু গরম ছিল, ভিতরে তাপ ছিল, ওই তাপটা সে খরচ করে ফেলতেছে। খরচ করলে হবে কি, তাপ শক্তি একটু কমে গেল চায়ের মধ্যে, তখন এখানে একটা শক্তি চেঞ্জ হইলো, তো ঠান্ডা হয়ে আসলো। এটাই হচ্ছে ব্যাখ্যাটা। আমরা যদি একক নিয়ে ভাবি, দেখো ডাব্লিউ তো কাজ, শক্তি, এককটা হচ্ছে জুল, আর ক্ষেত্রফল মানে মিটার স্কয়ার। তাহলে যে মানে হচ্ছে নিউটন মিটার, এটা মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এই মিটার আর এই মিটার কাটাকাটি গেল, চলে আসলো নিউটন পার মিটার। মনে আছে আগের দিন বলতেছিলাম পৃষ্ঠ টান T সমান সমান F/L নিউটন পার মিটার। দেখো একক দৈর্ঘ্যে বল আর একক ক্ষেত্রফলের কাজ একই একক আসতেছে না? আসছে তো, কোনটা দেখাইলাম। মনে রাখবা যখন দুইটা রাশির একক সেম হবে তার মানে ওদের মাত্রাও সেম হয়ে যাবে, আর যদি মাত্রাটাও সেম হয়ে যায় রাশিগুলোকে সেম বলা যায়। ধরো বেগের মাত্রা আর দ্রুতির মাত্রা তো সেম, শক্তির মাত্রা আর কাজের মাত্রা তো সেম, এজন্য এক জিনিস বলা যায়। এজন্য আজকের পর থেকে আমরা পৃষ্ঠ শক্তিকে পৃষ্ঠ টান হিসাবেই পড়ব, অন্য কিছু বলার দরকার নেই, মানে এইটা আমাদের আর থাকবেই না জীবনে। তাহলে আলটিমেটলি আমাদের সূত্র চলে আসলো W সমান সমান ডেল A ইনটু T। এটা দিয়ে যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাথ করবে একটু পরের বাবা। তাহলে আবার বলি, পৃষ্ঠ শক্তির একক আর পৃষ্ঠ টানের এককটা সেম। একক সেম হওয়াতে আজকের পর থেকে আমরা পৃষ্ঠ শক্তিকে নাম দিব পৃষ্ঠ টান। একই রাশি, একই মাত্রা, একই একক। তাহলে W সমান সমান হয়ে গেল T ইনটু ডেল A। এটা হচ্ছে আমার জন্য ফাইনালি পৃষ্ঠ শক্তির এক। পৃষ্ঠ শক্তির ম্যাথ করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো W সমান ডেল A ইনটু T। প্রত্যেকটা অঙ্কে দেখবা T এর মান দেওয়া থাকবে কিন্তু ডেল A দেওয়া থাকবে না। আচ্ছা, এখানে একটু পার্থক্যটা বুঝা নেই, হোয়াট ইজ বড় হাতের আর হোয়াট ইজ ছোট হাতের আর। মনে মনে ভাবো একটা বিশাল বড় গোলক ছিল যার রেডিয়াস হচ্ছে বড় হাতের আর। যদি এই আরটাকে ভেঙে আমরা তিনটা ছোট ছোট গোলকে রূপান্তর করি যাদের প্রত্যেকের রেডিয়াস ছোট হাতের আর। আবার বুঝো, একটা বড় গোলকের রেডিয়াস ছিল বড় হাতের আর, পিছিকালে ম্যাপগুলো করছিলাম, বড় হাতের আর। এইটাকে ভেঙে আমি তিনটা, আলটিমেটলি এই তিনটাকে জোড়া মারলে আবার এটা আসবে, বুঝছো? তাইলে আমি কি বলতে পারি না যে বড় গোলকের আয়তন, সবাই জানো গোলকের আয়তন 4/3πr³। বড় গোলকের আয়তন এটা সমান সমান লেখা যায় একটা ছোট গোলকের আয়তন ইনটু n। তাহলে এখানে nটা হচ্ছে কয়টা ভাগে ভাগ করছিলাম তা 3 দিয়ে গুণ করে দিব। দেখো কথাটা বুঝছো কিনা। একটা ছোট গোলকের আয়তনকে আমি 3 দিয়ে গুণ করলে বড় গোলকের আয়তনটা পাওয়া যাচ্ছে না, এই উদাহরণ অনুসারে এটা বলতে যাচ্ছি। তাহলে এটা একটা সূত্র হলো। কিন্তু দেখো আমি যে গোলকটাকে ভাঙিয়া তিনটা গোলকে করলাম, আয়তন তো সমান হলো, কিন্তু ক্ষেত্রফল কি সমান হবে? ধরো এখন 1 কাপ চা আমার সামনে আছে, এই চাটা আমি খাইতে বসছি, জুমের মধ্যে 17 জন ক্লাস করতেছে, দেখে সবাই বললো যে আমরাও চা খাবো। তাহলে আমার কি করা যেতে পারে? এখন আমার কাছে আছে 1 কাপ চা, তখন বললাম যে একটা ওই বোতলের যে মুখগুলো আছে ছোট ছোট, সবাইকে বললাম একটা করে মুখ সবাই নাও, আমি ঢালি একটু একটু করে। তাহলে এই 17টা মুখের মধ্যে আমি যে চা দিলাম আমার চায়ের কাপ খালি হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি না যে আমার চায়ের পরিমাণটা কি চেঞ্জ হয়েছে? অর্থাৎ একটা কাপের চায়ের আয়তন একটা ছোট মুখের আয়তন ইনটু 17। ঠিক আছে না ব্যাপারটা? আচ্ছা, না আমি প্রশ্ন করতে পারবো, কিন্তু ক্ষেত্রফলটা কি বড় হয়ে গেছে না? ক্ষেত্রফল কি সমান আছে বলো? সে তুমি যদি এখন একটা চায়ের কাপ থেকে 3টা পিজে ঢালো, তাহলে ক্ষেত্রফলগুলো কি বড় হয়ে যাচ্ছে না? তো ওটাই বলতেছি যে
এটা হচ্ছে যখন একটা ছিল 4 পাই আর স্কয়ার, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর ছোটগুলোর একটা হচ্ছে এটা ইনটু n, কারণ বড় হয়ে গেছে জিনিসটা গুণ। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি পাওয়া গেল? ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে 4 পাই যদি কমন নাও n আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখন শুনো, যদি এটা বুঝো, আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, যদি বুঝো তাহলে পরীক্ষায় t এর মান দেওয়া থাকবে, যে কোনো একটা r দেওয়া থাকবে, হয় বড় গোলক মানে ছোট গোলক একটা r দেওয়া থাকবে, হয়তো এই r দেওয়া থাকবে অথবা এই r দেওয়া থাকবে আর n দেওয়া থাকবে। এটা ম্যাথ করাচ্ছি আমি। তাহলে বড় হাতের r এর মান যদি দেওয়া থাকে আর ছোট হাতের r এর মান দেওয়া নাই, n এর মানটা দেওয়া আছে, তাহলে আমি এখানে বসায়া এটা কাটাকাটি করতে পারি। তাহলে আমি বড় হাতের r এর মান জানি, n দিয়ে ভাগ করলাম, ঘনমূল করলে কি পেয়ে গেলাম? ছোট হাতের r। সেই ছোট হাতের r এর মানটা আমি এখানে যদি বসায়া দেই, বড় হাতের r তো জানতাম, আমি n জানতাম, কি পেয়ে গেলাম? ডেলে দেন গুণ করলে w হচ্ছে। মানে এই অর্থাৎ এই পার্টের 3 ভাগের 1 ভাগের ম্যাথ করা হয়েছে এই সূত্র দিয়ে। ঠিক আছে? দেখো একটা পানির ফোঁটার ব্যাসার্ধ 2 × 10⁻³ একটা পানির ফোঁটার ব্যাসার্ধ, মানে এটা বড় ফোঁটা, 2 × 10⁻³ মিটার। হ্যাঁ, আর এর মান দেওয়া আছে। বলতেছে একে আমরা 1000টা ছোট ছোট গোলকে ভাগ করলাম। কয়টা? 1000টা। 1000 গোলকে ভাগ করলাম। 1000টা 1000 ছোট ছোট গোলকে ভাগ করলাম। হ্যাঁ, পরীক্ষায় দিয়ে দিল হলো, না দিল পানিরটা মনে রাখবা, এটা আমরা মুখস্থ করে ফেলবো সবাই। 72 10⁻³ নিউটন পার মিটার। হ্যাঁ, সাধারণত পরীক্ষায় এই মানটা দেওয়া থাকবে না পানির ক্ষেত্রে। বলতেছে কৃত কাজের পরিমাণ বের করো। W সমান হোয়াট? W সমান হোয়াট? W বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। সবাই অঙ্কটা বুঝো। বড় হাতের r এর মান দেওয়া আছে, বড় যে তোমার সঙ্গে পরীক্ষা এখানে ব্যাস বলতে পারে, তুমি 2 দিয়ে ভাগ করে নিবা। তোমাকে বড় হাতের n দেওয়া আছে, তোমাকে বড় হাতের t দেওয়া আছে, আপনাকে বলছে W টা বের করেন সবাই। W বের করতে বলছে সবাই। তো তুমি তো ওই বুকটা দিয়ে আসো, তুমি এটা কাটাকাটি সবসময় করে হ্যান্ডেল শুরু করবা লাস্ট থেকে। এবার আমরা জানি এটা লেখার পরে কাটাকাটি করবা। তাহলে r³ n সমান r³। তাহলে আমি r³ এর মান জানি, ভাগ n করব, এটাকে একটা ঘনমূল করে দেব। ক্যালকুলেটরে ঘনমূল সেটা ভালো করে দেখো, আছে দেওয়া, ঘনমূল করে ফেলবো। হ্যাঁ, করলে আমি ছোট হাতের r এর মানটা পেয়ে গেলাম। এই মানটা বের করে ফেলো খাতায়। t এর মানটা হয়ে আছে 72 10⁻³ নিউটন পার মিটার। 72 লেখাটা দেখা যাচ্ছে না, 72 10⁻³ নিউটন পার মিটার। 72 10⁻³। তাহলে দেখা যাচ্ছে যে ছোট হাতের r এর মানটা আসলো 2 10⁻⁴, তারপরে ডেল এর মানটা আসলো 4.5 10⁻⁴। দেন তুমি উপরে যে সূত্রটা আছে সেখানে বসায় দিলে লাস্ট অ্যান্সারটা হবে 3.25 10⁻⁵ জুল। এটার উপর বেস করে আজকে বাড়ির কাজটা হচ্ছে এইটা। খেয়াল করো, তোমাকে সেট 1 এ বাড়ির কাজ দেওয়া হয়েছে 17 থেকে 19, 7.9 থেকে 7.10। এই ম্যাথগুলো হচ্ছে এই গ্রুপের। হ্যাঁ, আর সেট 2টা হচ্ছে আমরা আগের দিন যে পড়ছিলাম ওই পার্টটা। তবে তুমি সেট 2 তে আটকাবা আমি জানি। হ্যাঁ, মানগুলো আচ্ছা মানগুলো বলে দিব। এটা হচ্ছে 17 থেকে, আচ্ছা এই দেখো এই 17 থেকে 19, এবার দেখা যাচ্ছে 17 থেকে 19। হ্যাঁ, 17 থেকে 19 কৌশিকতার সংজ্ঞা হচ্ছে এভাবে লেখো: অতি সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। এটাকে আমরা ইংলিশে বলি ক্যাপিলারি টিউব। বুঝছো? ক্যাপিলারি টিউব। অতি সূক্ষ্ম এবং
সুষম ছিদ্র বিশিষ্ট নলকে বলা হয় কৈশিক নল। আর কৈশিক নলে প্রবাহী পদার্থের যে ধর্মগুলো দেখা যায় তাদেরকে বলা হয় কৈশিকতা। সেই ধর্মগুলোকে বলা হয় কৈশিকতা। এটা আজকে শুরু করি, শেষ হবে না, সময় লাগবে এটা পড়তে। হ্যাঁ, আচ্ছা, তোমার যদি জিজ্ঞেস করা হয় কৈশিক নল কই দেখছো, খুব সিম্পল। পারফিউমের যেই মুখটা আছে সেটা শেষ করার পরে মুখটা খুলে চিকন একটা নল পাওয়া যায়, ওই নলটার নাম হচ্ছে কৈশিক নল। মানে যত সূক্ষ্ম করা যায় আর কি, বুঝছো? যত সূক্ষ্ম নল হবে অত ভালো। এখন প্রথম কথা হচ্ছে, আমি যদি একটা বড় পাত্র নেই, এই পাত্রের মধ্যে লিকুইড থাকে, এটা দেখো এই যে লিকুইড থাকলো, এটা কোনো কাজ দিব না, সেটা বোঝার জন্য শুরু। আমি এর মাঝখানে একটা কৈশিক নল স্থাপন করি, তোমার বোঝার জন্য আমি অনেক বড় করে নলটা আঁকছি। নলটা আসলে তো বড় না। হ্যাঁ, একটা কৈশিক নল স্থাপন করি, তাহলে যদি এইভাবেই থাকতো তাহলে আর পড়ালেখা হয়তো ছিল না। দেখা যাবে কি এই ভিতরের পানিটা উপরে উঠে আসছে। এই দেখো, একটু আস্তে আস্তে বুঝো, ঠান্ডা তাড়াহুড়া করো না। এক নম্বর পয়েন্ট হচ্ছে পানিটা উপরে উঠে আসছে, এটা একটা ফ্যাক্ট। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে পানি যে উপরে উঠে আসছে শুধু তাই না, এই তলটা আবার কার্ভ হয়ে রয়েছে। এবং যদি আরো সূক্ষ্ম করে বলি তাহলে কিন্তু এই তলটা এরকম কার্ভ হয়ে যাবে, এই তলটা। কেন? আগের দিন বলতেছিলাম এখানে দুই ধরনের বল কাজ করে। একটা হচ্ছে কি মনে আছে বলগুলোর নাম? একটা হচ্ছে সংশক্তি বল, একটা হচ্ছে আসঞ্জন বল। অর্থাৎ পাত্রের সাথে পানির যে বল তার নাম হচ্ছে আসঞ্জন বল, আর পানি পানি হলে সংশক্তি বল। আগের দিন বলতেছিলাম যে কেন এই তলটা বাঁকা হয়, মনে করো, ওটা আগের দিন তোমাকে বুঝাইছিলাম যে কেন বাঁকা হইতেছে, ওটাই মূল কথা। এখন একটা পয়েন্ট তো বুঝছো বাঁকা হইছে, না বলতে আবার বুঝাবো না। আরেকটা জিনিস কিন্তু খেয়াল করার বিষয়, পানিটা উপরে উঠে আসলো কেন? যদি এটা বিশ্বাস না করো, তুমি কৈশিক নল হিসাবে একটা স্ট্র কিনে নিয়ে আসো, আজকে পাইপ, কোক খাওয়ার যে পাইপগুলো তোমরা ইউজ করো, ওই পাইপটাকে শরবতের মধ্যে ডুবায়া দেখো। দেখো, আমি যদি শরবতের গ্লাসের মধ্যে এতটুকু পানি থাকে, শরবত থাকে, আমি যদি ডুবাই, যদি এই লেভেল পর্যন্তই ধরে, মানে যতটুকু ডুবাইছি যদি অতটুকু পর্যন্তই থাকে, তৈলে আর কৈশিকতা নিয়ে কোনো কথা বলার দরকার ছিল না। তুমি মজা দিয়ে দেখবা লেয়ারটা এই পর্যন্ত উঠে চলে আসছে, এই জায়গাটুকু উঠে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের আলোচনা করার বিষয়। এটা এই উঠে আসাটার নামই হচ্ছে কৈশিকতা। কেন উঠে আসলো, কিভাবে উঠে আসলো, ওগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। সংখ্যাটা হচ্ছে কোন প্রবাহী পদার্থ কোন কঠিন পদার্থকে যে বিন্দুতে স্পর্শ করে, কোন প্রবাহী পদার্থ কোন কঠিন পদার্থকে যেই বিন্দুতে স্পর্শ করে, এই প্রবাহী পদার্থ কোন কঠিন পদার্থকে যেই বিন্দুতে স্পর্শ করে, হ্যাঁ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ পাত্রের দেয়ালের সাথে, পাত্রের দেয়ালের সাথে, পয়েন্ট হচ্ছে এখন পাত্রের দেয়ালের সাথে বলে না, দেখো এইটাও একটা অ্যাঙ্গেল হয়, এইটাও একটা অ্যাঙ্গেল হয়। এজন্য নেক্সট বলা হলো পাত্রের দেয়ালের সাথে প্রবাহী পদার্থের ভিতরের দিকে, প্রবাহী পদার্থের ভিতরের দিকে, প্রবাহী পদার্থের ভিতরের দিকে যে কোণ তৈরি করে তাকে স্পর্শকোণ বলে, তাকে স্পর্শকোণ বলে। এটা নাকি বাইরেরটা না, ভিতরের দিকে, তাকে বলা হয় স্পর্শকোণ।